লেখক শ্রাবণ ঘোষের অথরঞ্জাবতী কথা। একটু দেরি হয়ে গেল। কতক্ষণ এসেছ? বেশিক্ষণ না, মিনিট 5 হবে। যাক, তাহলে বেশিক্ষণ তোমায় অপেক্ষা করতে হয়নি। অনেক আগেই বেরিয়েছি। ভেবেছিলাম তোমার আগেই পৌঁছে যাব, কিন্তু এত সিগন্যাল যে থামতে থামতে আসতে হলো। তাতে কি, তুমি কত দূর থেকে এলে? আমি তো পাশেই থাকি। গত পরশু ফোনে যখন তুমি দেখা করার কথা বললে এই কফি শপে, তখনই মনে হয়েছিল তোমার বেশি কাছে হলো, আমাকে অতটা পথ ঠেঙিয়ে যেতে হবে। এখন কীরকম হয়ে গেছি যেন, একটু দূর যেতে হলেই ভয় ভয় করে। সেটা আমারও। তার ওপর আমার পায়ের ব্যথাটা মাঝে মাঝে চাগার দেয়, তখন হাঁটতে চলতে একটু অসুবিধে হয়। তোমার অসুবিধে হলো? অবশ্য তোমাকে তো জিজ্ঞেস করেছিলাম, তোমার এখানে আসতে কোনো অসুবিধে নেই তো? আরে, তোমার ডাক এলে আমার কোনো অসুবিধেই থাকে না। একদিক দিয়ে বরং ভালোই হলো, কলকাতা দেখতে দেখতে এলাম। এখন তো আর বেশি বের হওয়া হয় না। কিন্তু তোমার পায়ে কিসের ব্যথা? ফোনে তো বললে না। আরে, অনেক পুরনো ব্যথা। অনেক দিন আগে সুকান্ত সেতুর কাছে একটা অটো অ্যাক্সিডেন্টে পা ভেঙেছিল, সেটা এখনও মাঝে মাঝে ভোগায়। সুকান্ত সেতু মানে? সে তো প্রায় 15 বছর আগে। তখন তো তোমার সাথে টুকটাক যোগাযোগ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাই। তোমার মনে আছে? মনে থাকবে না কেন? তোমার যতটুকু আমি শুনেছি, জেনেছি, দেখেছি, সব আমার মনে আছে। বাবা, শুনেও ভালো লাগলো। এতদিন পর কেউ এতটা মনে রেখেছে ভাবলেই আনন্দ। জীবন গিয়াছে চলে আমাদের 20 বছরের পার। তারপর তার সাথে দেখা হলো আবার। সাধু সাধু, এখনো কবিতা লেখা চলছে? না, এখন আর কবিতা লেখা হয় না। তাহলে সময় কাটাও কি করে? দাঁড়াও, সব বলবো। আগে কফির অর্ডারটা দিই। তোমার পছন্দ একই আছে তো? ক্যাপিচিনো? আমার পছন্দ সহজে বদলায় না। তোমার বদলে গেছে কি? বদলায়নি, কিন্তু বিকেলের দিকে দুধ কফিতে রাতের দিকে একটু ঘুমের সমস্যা হয়। কিন্তু তোমার সম্মানে আজ না হয় একটু অনিয়ম করি। না না, শোনো, কোল্ড কফি উইথ আইসক্রিম বলো। শেষবার কিন্তু আমরা ওটাই নিয়েছিলাম। ঠিক, তার সাথে ছিল অ্যালমন্ড কুকিজ। আমারও মনে আছে, সেটা বলো। জেনে গেছি তো, কিছুই তুমি সহজে ভুলো না। সেটা ঠিক, কিছুই ভুলি না, তাই কষ্ট বেশি। এতদিন পর দেখা হলো, এই বয়সে এসে আর কষ্টের কথা বলতে হবে না। কেমন আছো বলো? ভালো মনে করলে ভালো, খারাপ মনে করলে খারাপ। এতদিনেও তোমার ডায়লগের কোনো পরিবর্তন হলো না। আমি পরিবর্তনে বিশ্বাসী না। তুমি কেমন আছো? আমি ঠিকই আছি, মানে এই বয়সে যতটা ঠিক থাকা সম্ভব সেই রকমই আছি। আছো কোথায়? সেই আগের ফ্ল্যাটেই? হ্যাঁ, সেই ফ্ল্যাটেই। তবে এখন আমি কলকাতা আর ব্যাঙ্গালোর 2 জায়গাতেই মিলিয়ে মিশিয়ে থাকি। তোমার প্রিয় কলকাতা ছেড়ে তুমি ব্যাঙ্গালোরবাসী? কেন? ও, মনে পড়েছে, মেয়ে তো ওখানে থাকে, বলেছিলে ফোনে। না, পুরোপুরি ব্যাঙ্গালোরবাসী না। কলকাতা ছেড়ে বেশি দিন থাকতেও ভালো লাগে না। তবে মেয়ে ওখানে থাকে, তাই মাঝে মাঝেই যাই। গেলে কিছুদিন কাটিয়ে আসি। মেয়ে বলছে পাকাপাকিভাবে চলে যেতে, একা একা আর কলকাতায় থাকতে হবে না। দেখি আর কিছুদিন, একেবারে অথর্ব হয়ে গেলে চলে যেতেই হবে। হায়, তখন তো কলকাতার আকাশ সব সময় মেঘলা হয়ে থাকবে। শুধু বাজে কথা। তুমি তোমার কথা বলো। ফোনে তো জানলাম তোমার ছেলে এখন জার্মানি আর মেয়ে দিল্লিতে আছে। হ্যাঁ, আর আমি কলকাতায়। সেদিন বললে নিউ টাউনে আছো। যাদবপুর থেকে নিউ টাউনে কবে গেলে? হিসেব করলে বছর 4। তোমার প্রিয় 8B ছেড়ে চলে যেতে পারলে? কি করব বলো, বয়স তো হলো। তার ওপর একা থাকি তো, কমপ্লেক্সে থাকলে নিরাপত্তা বেশি থাকবে এই ভেবেই। সেটা ঠিক করেছ। এখন তো বললে কবিতা লেখো না, তাহলে সময় কাটে কি করে? ওখানে শিফট করে অনেক অনেক নতুন জিনিস শিখেছি, আর তাতেই সময় কেটে যায়। কি কি শিখেছ? সবচেয়ে ভালো শিখেছি রান্না করা, তার সাথে ঘর পরিষ্কার, বাজার আর অন্যান্য ঘরের কাজ তো আছেই। তুমি আমাকে এখনো গৃহকর্মে নিপুণ বলতে পারো। সে কি?
বুড়ো বয়সে হঠাৎ গৃহকর্মে নিপুণ হওয়ার শখ জাগলো কেন? শখও বলতেই পারো, তবে আমি শখটা খুব সিরিয়াসলি নিয়েছি। গিয়েই একজনকে রেখেছিলাম, কিন্তু সে এত কামাই করত, ঠেকে ঠেকে সব নিজে করা শুরু করলাম। তারপর আমি মাঝে মাঝেই এদিক ওদিক যাই, ইউরোপ ট্যুর করলাম, জার্মানিতে কিছুদিন থাকলাম। তারপর ফিরে এসে দেখি সে অন্য জায়গায় কাজ নিয়েছে। তারপর আর কোনো কাজের লোক বা সাহায্যকারী আর রাখি না, নিজের কাজ নিজেই করি। সব কাজ নিজে করো, অসুবিধে হয় না? অসুবিধে কিসের, বরং ভালোই সময় কাটে। রান্না করাতে বেশ স্কিল তৈরি করেছি। বাহ বাহ, তোমার হাতে রান্না একদিন খেতে হবে তো। তুমি তো রন্ধনপটীয়সী, যদিও কোনোদিন হাতে রান্না খাওয়াওনি। আমার তোমার লেভেলে যেতে দেরি আছে। তাতে কি, খাওয়া গেলেই হবে। তোমার কি সময় হবে? আবার কতদিনের অপেক্ষা? এই বয়সে অপেক্ষার সফল হবে না, বালাই ষাট। সত্যিই তো, আমরা দুজনেই এখন প্রায় সুপার সিনিয়র সিটিজেন। আর কদিন। ডিপ্রেসিং কথা বলবে না তো। বলো, কবিতা লেখা ছাড়লে কেন? ঠিক ছাড়িনি, কিভাবে যেন কবিতা আসা বন্ধ হয়ে গেল, আর ভাবনাতেই আসে না। সে কি, তোমাকে তো কবিতা ছাড়া ভাবাই যায় না। আগে কবিতা লিখে যেরকম তৃপ্তি পেতাম, এখন ভালো রান্না হলে সেরকম তৃপ্তি, সেরকম সাফল্যের স্বাদ পাই। তাহলে তো ঠিকই আছে, নিজে ভালো থাকলেই হলো। তোমার কথা বলো, তোমার দিন কাটে কি করে? মেয়েদের তো ঘরের কাজ থাকেই, তবে এখন তো আর সেরকম কাজের চাপ নেই। মাঝে মাঝে বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করি, এবার যেমন তোমার সাথে করলাম। বাহ, যাক, সেই কারণে এতদিন পর দেখা হলো। ব্যাঙ্গালোর থেকে ভেবেই এসেছিলাম এবার কলকাতায় এসে তোমার সাথে যোগাযোগ করব। যদি এখানে থাকো তো দেখাও করব। ফ্ল্যাটে কিছু রিপেয়ারিং করছিলাম বলে কদিন দেরি হলো। আমি তো কলকাতাতেই থাকি, চাইলেই পেয়ে যাবে। জার্মানি বা দিল্লি যাও না? জার্মানিতে যা ঠান্ডা, ওই একবার গিয়েই আমার দম বেরিয়ে গেছে। আর মেয়ে তো সবে দিল্লি এলো, তবে একটা জিনিস বুঝে গেছি, নিজে স্বাধীনভাবে থাকতে গেলে একাই থাকতে হবে। কিছুদিনের জন্য গেলে ঠিক আছে, কিন্তু টানা থাকলে মত বিরোধ হবে। এরা সব অন্য প্রজন্ম, তালমিল খুব কম হয়। একদম ঠিক বলেছ। তাই তো আমি কিছুদিন ব্যাঙ্গালোর থেকেই হাঁপিয়ে উঠে কলকাতায় ফিরে আসি। দেখা যাক এভাবে কদিন চালানো যায়। সেই ভবিষ্যৎ আমাদের সবারই অজানা। বিকেলের পর তো আমি মাঝে মাঝে কোনো না কোনো অনুষ্ঠান দেখতে চলে যাই। তুমি যাও না কেন? তাহলে সন্ধেবেলা ভালো কাটবে। আমি যাই মাঝে মাঝে, তবে এখন যেন কিছুতেই সেরকম উৎসাহ পাই না। তার চেয়ে বরং আমার 7 তলার ব্যালকনিতে বসে দুপেক ভদকা নিয়ে চুপচাপ বসে থাকতে ভালো লাগে। ও হ্যাঁ, তোমার ভদকা প্রীতি তো কিংবদন্তি। কি যে বলো, কিছু ভুল বলি না। তুমি একবার লিখেছিলে, মেঘের কোলে মেঘ জমেছে, খবরে বলে নিম্নচাপ, আমি জানি ভদকা আছে, চাট হিসেবে মন খারাপ। আমার কি যে ভালো লেগেছিল, তারপর শুধু ভদকাই খেতাম। আর খেতে খেতে এই লাইন দুটো বলতাম, আমার বন্ধুদেরও মুখস্থ হয়ে গেছিল। কোনোদিন বলনি তো। আর তোমার সাথে সেই প্রথমবারের পর আর ভদকা খাওয়াও হয়নি। আসলে তারপর খুব প্ল্যান করে বসা হয়নি। এরপর তো তোমার সাথে যোগাযোগও কমে গেছিল, সেই আচমকাই কমে গেছিল। আচ্ছা বলো তো, কোন ব্র্যান্ডের ভদকা নিয়ে রোজ বসি? কোন ব্র্যান্ড আমি কি করে বলবো? তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়, এই ব্র্যান্ডই আমরা দুজন নিয়েছিলাম। ও অ্যাবসোলিউট, আমারও ওটাই ফেভারিট। ঠিক, সেদিনের পর থেকে ওটাই আমার ব্র্যান্ড। রোজ সন্ধেবেলায় লাইম কার্ডিয়াল আর দুপেগ অ্যাবসোলিউট নিয়ে আমি তোমাকে ছুঁয়ে থাকি। আবার সেই রকম কথা। আচ্ছা আচ্ছা, তবে এটা ভেবে দেখো, কদিন মেসেজে কথা বলি, প্রথম দিন তোমার সাথে ডেটে গিয়ে ভদকা খেয়েছি দুজনে। কিরকম বিপ্লবী ছিলাম না? তা ঠিক, পরে আমি নিজেই ভেবেছি কি করে এত সাহসী হলাম। আসলে তোমার সাথে যেটুকু কথা হয়েছিল তাতেই বেশ বিশ্বাস জন্মে গেছিল। সেই বিশ্বাস নিশ্চয়ই ভঙ্গ হয়নি। হলে কি আজ নিজে ডেকে দেখা করতাম? সে তো বটেই, তবে একটা প্রশ্ন আমায় খুব ভাবায়। কি, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে কেন?
কই, কোনোদিন তো করিনি। নাম্বার হয়তো ব্লক করনি, কিন্তু সেরকম যোগাযোগও রাখনি। আমি কিছু লিখলে তার উত্তর দিতে, দেখা করার কথা বললে এড়িয়ে যেতে। আমি বেশ কয়েকবার বলে বলে হাল ছেড়ে দিয়েছিলাম। সেরকম কোনো কারণ নেই। নিশ্চয়ই কিছু আছে, না চাইলে বলতে হবে না। সেরকম ব্যাপার কিছু নেই, তবে আমি গুটিয়ে গেছিলাম সেটা ঠিক। কিন্তু কেন, কারণটা কি? আমি কি কোনোদিন তোমার দিকে বেশি এগিয়েছি বা অপমান করেছি? না, সেটা না। তবে রঞ্জাবতীর কয়েকটা গল্প লিখেছিলাম, সেখানে অনেক কল্পনা হয়তো ছিল, কিন্তু সে তো গল্পই। তোমাকে পাঠাতাম তো পোস্ট করার আগে, তুমি ভালো বললেই তবে পোস্ট করতাম। 2-1বার তো কিছু কারেকশনও করে দিয়েছিলে, তাতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো খারাপ লাগা? গল্প তো ভালোই লেখো তুমি, আর নামটা তো আমার পেটেন্ট না। অনেকেই এই নামে আছে, ছিল, থাকবে। তবে যখন রঞ্জাবতী প্রথম গল্প লিখলে, নিজেকে কিরকম অমর অমর মনে হচ্ছিল। আমার লেখা গল্প আর কজন পড়ে? তার ওপর ওখানে কল্পনা বড্ড বেশি ছিল, বাস্তব কিছু নেই প্রায়। তোমার সমস্যা হওয়ার সেরকম কিছু ছিল বলে তো মনে হয় না, ওই নামটা এক ছাড়া। সেটা ভেবেই তো প্রথমে যেটা লিখেছিলে সেটা আমাদের গ্রুপে দিয়েছিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল, লেখক তোকে চেনে নাকি রে? শুধু নামের মিল না, তোর হাবভাবের সাথেও প্রচুর মিল। তুমি কি বললে? কি বলবো? বলবো যে লেখকের সাথে আমার প্রায় দেখা হয়, কফি খাই মাঝে মাঝে, দারুও খেয়েছি একবার। বললে কি অসুবিধে? বললে আমাকে ছেড়ে দিত? পরকীয়ার গল্প ফেদে জীবন ওষ্ঠাগত করে দিত না? তুমি বলতে যে শুধুই বন্ধুত্ব। বিশ্বাস করতো না, তাই আমি এড়িয়ে গেছিলাম। ভালোই করেছিলে, তবে শুধু ওদের না, আমাকেও এড়িয়ে যাওয়া শুরু করলে। তোমাকে ঠিক এড়িয়ে যায়নি, তবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম একটা ঘটনার পর। কোন ঘটনা? তোমার মনে আছে? সেদিন খুব বৃষ্টি, মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার সময় দেখি তুমি একটা শেডের নিচে দাঁড়িয়ে আছো। ওইদিকে কোথাও গেছিলে, তোমার ছাতা ছিল না বলে তোমাকে আমার ছাতার নিচে নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে আছে, আমি দেখতে পাইনি, তুমি ডাকলে। অল্প কিছু রাস্তা তোমার সাথে এক ছাতার নিচে হেঁটে গেলাম, তবে খুব বেশি তো না, শুধু অটো স্ট্যান্ড অবধি। হ্যাঁ, ওইটুকুই। আমি সেরকম কিছু ভাবিনি, তবে সেদিন ফেরার পর মেয়ে একটা প্রশ্ন করেছিল। কি মা, ওই আঙ্কেল কি তোমার স্পেশাল বয়ফ্রেন্ড? সে কি, তখন তোর বয়স 10 কি 11 হবে। তুমি কি উত্তর দিয়েছিলে? তখনও 10 হতে কয়েক মাস বাকি ছিল। আমি বলেছিলাম, না, আঙ্কেল আমার শুধুই ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ, এবার মনে হচ্ছে যেন ওদিনের পর আর তোমার সাথে দেখা হয়নি। দেখা শুধু ওই কারণেই হয়নি তা না, আমার অফিস বদলে গেল, আমার রাস্তাও বদলে গেল। তা ঠিক, শুধু মেসেজে যোগাযোগ। তুমি মাঝে মাঝে মেসেজ বন্ধ করে দিতে, তা দিতাম। মেসেজ করলে উত্তর আসবে, নিজে থেকে তো কিছু লিখবে না। আমার মনে হতো যেন আবাহনও নেই, বিসর্জনও নেই। আমি একটু ওই রকমই, তুমি চিনতেই পারোনি। অবশ্য একটা ব্যাপারে অল্প অস্বস্তি হচ্ছিল। কি নিয়ে? তোমার সব লেখা গল্প কিন্তু আমি খুঁজে খুঁজে বার করে পড়তাম। তাই নাকি? বুঝতে পারিনি তো। কোনো কমেন্ট করতাম না তো। তারপর শোনো, কেন অস্বস্তি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। তুমি রঞ্জাবতী সিরিজের একটা গল্পে দিল্লির এক শীতের রাতে রঞ্জাবতীর সাথে তোমার খুব ঘনিষ্ঠতার কথা লিখেছিলে। সে তো পুরো কল্পনা। কোনোদিন দিল্লিতে তোমার সাথে আমার দেখাই হয়নি। তাতে কি, অনেক দূর এগিয়েছিলে সেই গল্পে। সেটা ছিল, ওটাই রঞ্জাবতী সিরিজের শেষ গল্প, আর লিখতে পারিনি। সেই গল্পটা খুব ভাইরাল হয়েছিল, অনেক গ্রুপে ঘুরেছিল। আমার খুব ভয় হতো কেউ আমাকে জিজ্ঞেস করবে, কবে তোমার সাথে দিল্লির হোটেলে গেছিলাম। আরে ওটা তো কল্পনা, গল্প তো। তবুও আমার মনে হতো যে কেউ জিজ্ঞেস করতে পারে। তার কিছু পরপর সোশ্যাল নেটওয়ার্ক থেকে বেরিয়ে গেছিলাম। ইস, আমাকে বলতে পারতে, গল্পটা তুলে নিতাম। গল্প তুলবে কেন? এত ভালো লিখেছিলে, আর এটা তো আমার মনের ভ্রম, সত্যি তো ঘটেনি। সেটাই তো,
আসলে সেই সময় বাবা মার অসুস্থতা নিয়ে এত বিব্রত থাকতাম যে সোশ্যাল মিডিয়ার ভালো লাগতো না, একঘেয়ে মনে হতো। সেটাও একটা বড় কারণ। যাকগে, কি আর করব, এতদিন পর। কিছুই করতে হবে না, কফিটা খাও, একই টেস্ট ধরে রেখেছে এরা। আমার তো আগের চেয়েও বেশি টেস্টি লাগছে। সে কি এতদিন পরে তোমার সাথে দেখা হলো বলে? পারো তুমি। আচ্ছা বলো তো, আমার সাথে তোমার কোন ঘটনা বেশি মনে পড়ে? তুমি বলো। না না, আমি আগে জিজ্ঞেস করেছি, তুমি আগে বলবে, তারপর আমি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, বলছি, একটু ভেবে নি। ভাবতে হবে তোমায়? না আসলে এত ঘটনা মনে ভিড় করে আছে, তার মধ্যে একটা বেছে নেওয়া মুশকিল। আচ্ছা, বাঁচতে হবে না, যেটা মনে আসে সেটা বলো। একটা না, দুটো ঘটনা মনে আসছে। বলে ফেলো। প্রথমটা 8Bর একটা ঘটনা। আমি এপারে দাঁড়িয়েছিলাম, তুমি রাস্তার ওপারে। ক্রস করে এপারে আসবে, আমাকে তুমি দেখতে পাওনি। একটা গাঢ় লাল রঙের শাড়ি পরেছিলে। 8Bর মোড় কি রকম তুমি তো জানো, কত রকমের গাড়ি, মানুষজনের চিৎকার, সে এক বিচিত্র ক্যাকোফোনি। তুমি যেই রাস্তায় পা দিয়েছো অমনি সিগন্যাল সবুজ হয়ে গেল। সব গাড়ি ঊর্ধ্বশ্বাসে দৌড় শুরু করতে যাবে। তোমাকে রাস্তায় দেখে যেন সবাই মন্ত্রমুগ্ধ হয়ে গেল। সব গাড়ির হর্ন থেমে গেল, সব মানুষ চুপ করে গেল। তুমি সবাইকে স্তব্ধ করে দিয়ে রাজেন্দ্র রানীর মতো ওপার থেকে হেঁটে হেঁটে এপারে চলে এলে। তোমার খালি বাজে কথা, এরকম কিছুই হয় না। শুধু আমি মাঝ রাস্তায় চলে এসেছিলাম বলে গাড়িগুলো থেমে গেছিল। না, সত্যি হয়েছিল, আমি তো দেখেছিলাম। তোমাকে অভিবাদন জানাতে পুরো 8B চুপ করে গেল। কবির কল্পনা থামিয়ে এবার দ্বিতীয়টা বলো। সেটা বেশ মজার। তোমার হয়তো মনে আছে, ঘটেছিল সাউথ সিটিতে। আমি এক্সেলেটার দিয়ে উঠছি, পাশের এক্সেলেটার দিয়ে একটা ঘ্যামা মেয়ে নামছিল। আমি ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে কখন যে ওপরে পৌঁছে গেছি বুঝতে পারিনি। হোঁচট খেয়ে পড়তে পড়তে সামনের একজনকে প্রায় জড়িয়ে ধরেছিলাম। জড়িয়ে ধরে দেখি সেটা একটা মেয়ে। পরে দেখলাম সেটা তুমি। কিন্তু প্রথমে চমকে গিয়ে যেই ছেড়ে দিতে যাব, সেই মেয়েটা আমাকে বলল, একটু দেখে ঝাড়ি করবে তো। তখন তোমাকে চিনতে পেরে আশ্বস্ত হলাম। অবশ্য সেখানে তোমাকে দেখে খুব অবাক হয়েছিলাম। তখন বলিনি, আজ তোমাকে একটা সত্যি কথা বলি। কি? আমি না তোমাকে দেখতে পেয়েছিলাম যে তুমি আমার পেছনেই উঠছো। তোমাকে ডাকতে যাব, দেখি তোমার ওপরের দিকে কোনো নজরই নেই, ঘাড় ঘুরিয়ে ঝাড়ি করে যাচ্ছ। তাই ইচ্ছে করে একটু স্লো হয়ে গেছিলাম, যাতে তুমি হুমড়ি খেয়ে পড়ো। ইস কি বাজে! সেদিন তো তারপর ফুড কোর্টে বসে কত আড্ডা মারলাম। বলনি তো, যদি আমি হোঁচট খেয়ে পড়ে যেতাম কি হতো? তুমি তো খেয়ালই করনি, আমি হাত বাড়িয়ে রেখেছিলাম। যদি তুমি পড়ে যেতে, আমি তার আগেই তোমাকে ধরে নিতাম। ইস কি ব্যাড মিস বলো তো। তোমার হাত বাড়ানোই ছিল, আমি ধরতেই পারলাম না। এখন কি করি? এখন আর কি করবে? কফি খাও। সে তো খাচ্ছি। এবার তোমার কথা বলো, কোন ঘটনা তোমার মনে আসে প্রথমেই? তুমি বলো, তোমার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল? কেন, তন্দুর পার্কে, আমাদের প্রথম অ্যাবসোলিউট ডেটে? না, তার আগে আর একবার দেখা হয়েছিল, যদিও সেরকম কথা হয়নি। কবে, কোথায়? জানি না তো। তোমার মনে নেই? আমিও কোনো দিন বলিনি, নিজের কাছে রেখে দিয়েছিলাম। আজ বলছি। বলো কোথায়? সেই অর্কুটের সময়কার কথা মনে করো। তোমার সাথে সদ্য আলাপ, কিন্তু সেরকম কথা হয় না। আমি তোমার কবিতা পড়ি, ভালো লাগে। সেইবার বইমেলাতে দেখলাম তুমি কোনো একটা লিটিল ম্যাগাজিন বার করেছো, রোজ যাচ্ছ বিক্রি করতে। হ্যাঁ, ক্যামেলিয়া। সেইবারই শেষ, তারপর বন্ধ হয়ে গেছে। হ্যাঁ জানি, সেটা বলেছিলে। তারপর শোনো, আমার খুব ইচ্ছে বইমেলাতে যাব। প্রতিবার বইমেলা যাই, বই কিনি, গেলে তোমার ম্যাগাজিনও নেব। অনেক ইচ্ছে, কিন্তু সেই সময় অফিসে বাইরের লোকেরা এসেছে, প্রচুর কাজ, সময় তো পাচ্ছি না। বেশ রাত হচ্ছে ফিরতে, ছুটির দিনেও যেতে হচ্ছে। বইমেলা যেতে পারছি না বলে খুব খারাপ লাগছে।
অবশেষে শেষ রবিবার বিকেলে কোনো রকমে একটু সময় বার করে বইমেলা গেলাম। বেশ কিছু বই কিনলাম। তারপর তোমাকে খুঁজতে লাগলাম। যেখানে বসে ম্যাগাজিন বিক্রি করো লিখেছিলে, সেখানে তুমি নেই। কই গেলে? এদিকে আমার খুব ইচ্ছে তোমার সাথে দেখা হোক। আমি ওই বইয়ের ব্যাগ হাতে নিয়ে বইমেলা ঘুরতে লাগলাম। বেশ কয়েকবার এ মাথা ও মাথা ঘুরে যখন তোমার দেখা না পেয়ে হাল ছেড়ে দিয়েছি, ভাবছি হয় আসেনি, নয় আমি চিনতে পারছি না। ফটোর সাথে আসল মানুষ অনেক সময় আলাদা হয়। সেই সময় দেখি মমার্তের ওখানে দাঁড়িয়ে আছো। একজন আর্টিস্ট ছবি আঁকছে। খুব মনোযোগ দিয়ে সেটা দেখছো। ইস, ডেকে কথা বললে না কেন? কথা বলেছিলাম তো। কথা বলেছিলে? কই, আমার তো কিছু মনে পড়ছে না। মনে রাখার কথাও না, একটাই কথা হয়েছিল। কি কথা? তোমাকে বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম। এত মনোযোগ দিয়ে ছবি আঁকা দেখছিলে। বেশ খানিকক্ষণ পর একটু সরে গিয়ে সিগারেট ধরালে। তখন আমি এগিয়ে গিয়ে বললাম, কি বলেছিলে? বলেছিলাম যে একটা ক্যামেলিয়া নেব। সেটা শুনে তুমি সিগারেট ঠোঁটে রেখে আমার দিকে না তাকিয়ে হাত উল্টিয়ে বলেছিলে, ক্যামেলিয়ার নেই, সব শেষ হয়ে গেছে। সেই ভঙ্গি দেখে আমার এমন হাসি পেয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবার অল্প অল্প মনে পড়ছে। কেউ তো যেচে ক্যামেলিয়া চায় না। কিছু একটা ভাবছিলাম, তাই সাথে সাথে তোমার কথায় রিয়্যাক্ট করতে পারিনি। একটু পরে যখন উপলব্ধি করলাম, তখন কেউ নেই। যে বলেছিল সে নেই। হ্যাঁ, তোমার ভঙ্গি দেখে হাসি চাপতে আমি সাথে সাথে সরে এসেছিলাম। দেখেছো কত ব্যাড মিস করেছি। কবে তোমার সাথে আলাপ হয়ে যেত। আর এখন ভেবে কি হবে? কফিটাই শেষ করো। কফি তো প্রায় শেষ। এরপর আর কি, যে যার নিজের বাড়ি। এই একলা ঘর আমার দেশ, আমার একলা থাকার অভ্যেস। ভাবি কিছুতেই ভাববো না তোমার কথা। রূপম রক্স। তা ঠিক। চলো ওঠা যাক। চলো, তবে একটা প্রশ্ন ছিল। শেষ প্রশ্ন বলতে পারো। কি প্রশ্ন বলো? আমাদের গেছে যেদিন, একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? না না, উত্তর তো দাও কিছু একটা। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সত্যি বলছো? এই নাও, তোমার হাত ছুঁয়ে বলছি, সত্যি বলছি। এই হাত ছুঁয়েছে তোমার হাত। এই হাতে কি কোনো পাপ করতে পারি? পাপ পুণ্য সবই আপেক্ষিক শব্দ, সময়ের সাথে অভিজ্ঞতার সাথে বদলে যায়। সেটাই তো বলছি। কি বলছো? আমরা এখন যে বয়সে এসে পৌঁছেছি, দুজনেই এখন পাপ পুণ্যের সীমানার বাইরে বলতে পারো। তাতে কি হলো? সেই সময় যে কথা বলতে পারিনি, যে কাজ করতে পারিনি, এখন অনায়াসে তা করতে পারি। কি করতে চাও একটু শুনি? তোমার সামনে নতজানু হতে পারবে? হাঁটু এখন বেগরবাই করে না? না, করবে না। রোজ সকালে হাঁটাহাঁটি করি, করে দেখাবো? না থাক, বেশি নাটুকে হয়ে যাবে। কি রকম? ক্যাফের লোকেরা দেখবে একজন বুড়ো এক বুড়ির কাছে হাঁটু গেড়ে বসেছে। নির্ঘাত ভাববে বুড়োটা পড়ে গেছে, সবাই ছুটে আসবে, একটা সিন ক্রিয়েট হবে। তাহলে থাকাই ভালো। চলো তাহলে সত্যি সত্যি উঠে পড়ি। চলো, আবার কবে দেখা হবে বলতে পারি না গো। এর পরের বার কলকাতা এলে নিশ্চয়ই চেষ্টা করব। একটা অনুরোধ রাখবে? কি বলো? এর পরের বার সুযোগ হলে আমার ফ্ল্যাটে এসো। আমার অনেক দিনের একটা ইচ্ছে আছে। সে তো তোমার ফ্ল্যাটে যেতেই পারি, সে কি এমন? ইচ্ছেটা তো শুধু ফ্ল্যাটে আসা না, আরও কিছু আছে। আচ্ছা তাই, বলে ফেলো। আমার ফ্ল্যাটের বারান্দাটা বেশ সুন্দর। ঝুল বারান্দা নিয়ে একটু আদিক্ষেতা আছে আমার। এই ব্যালকনিতে বসে অনেক দূর কলকাতা যায়। চাঁদের আলো দূরে, আরও দূরের বাড়ি। ঘরগুলোতে যখন লুটোপুটি করে, তখন এক অপার্থিব দৃশ্যের যেন জন্ম হয়। এক পূর্ণিমা রাতে জ্যোৎস্নায় সব চরাচর আলোকিত। সেই রকম এক রাতে তুমি আসবে আমার ওই ঝুল বারান্দাতে। আসবে?
বাহ, চোখের সামনে আমি যেন দেখতে পাচ্ছি দূরে বাইপাস, সেখানে চলমান গাড়ির হেডলাইটের আলো, গাছপালা, বাড়ি ঘর সব জ্যোৎস্নার নরম আলোয় ভিজে যাচ্ছে। কি দারুণ! তারপর তোমার সাথে আমার ঝুল বারান্দায় বসে সেই জ্যোৎস্নায় ভিজতে ভিজতে দুজনে সারা রাত ধরে গল্প করব, আর সেই প্রথম দেখা হওয়ার সন্ধ্যের মতো ভদকা খাবো। তুমি এখনই সেই রকমই পাগল আছো। পাগল তোমার জন্য হে। রাত জাগলে তোমার শরীর খারাপ হবে না? একটা রাত, এই জীবনের একটা রাত তোমাকে দিতে পারবো না? শরীর খারাপের ভয়ে পিছিয়ে যাব? শুধু রাত, একটাও দিন দিতে পারবে না? শুধু রাত কেন, দিনও দিতে পারি। একটাই বা কেন, একাধিক, দিনের পর দিন, রাতের পর রাত, বাকি জীবন রেখে হাতের পরে হাত। কবিতা তোমাকে ছেড়ে গেছে বলছিলে যে, এই তো 2 লাইন লিখে দিলে। এ তো তোমাকে দেখে আনন্দের প্রতিক্রিয়ায়। যাক, ভালো। এবার উত্তরটা দাও। কি উত্তর দেব বলো? কিছু একটা তো দাও। ভেবেচিন্তে বলছো তো? কিরকম প্রতিক্রিয়া চারিদিক থেকে আসবে বুঝতে পারছো? সে কিছু আসবে, দুজনে একসাথে তার মোকাবিলা করতে পারবো না? কি জানি, আমি জানি না। আমরা এখন যে বয়সে পৌঁছে গেছি, সেখানে বাকি সময়টুকু শুধুই নিজের জন্য বাঁচা দরকার, তাই না? নিজের জন্য কি, সেটাই কি চাই জানি? আমাদের পরবর্তী প্রজন্ম সবাই ব্যস্ত, তারা আসতে পারে না বলে আমাদের তাদের কাছে যেতে হয়। আমাদের কি এমন দরকার তাদের বলতে পারো? সেটা ঠিক। ওদের সাথে থাকলে মনে হয় ভয়ে ভয়ে থাকি, এই বুঝি পান থেকে চুন খসে গেল। তারপর যতই বলি না কেন খুব ভালো আছি, কিন্তু একাকিত্বের একটা জ্বালা তো আছেই। মাঝে মাঝে পাগলের মতো মোবাইল ঘাঁটতে থাকি, কার সাথে একটু মনের কথা বলা যায়। কন্ট্যাক্ট লিস্টে 1000 নাম, কিন্তু সেই নামে কল করতে গিয়ে 2 বার ভাবি কিছু বন্ধু আছে, তাদের কি রোজ রোজ করা যায়? করলেই বা কি বলবো, তাই কথা বলা হয় না। আমার এমন দিনও গেছে যেদিন সারাদিন কারো সাথে একটাও কথা বলিনি। তোমার কি এরকম হয় না? একটাও কথা বলিনি সেটা হয়তো হয়নি, তবে এটা ঠিক, এক প্রবল একাকিত্ব তো আছেই। সেটাই তো বলছি, বরং আমাদের দুজনের দুজনকে দরকার আছে। অন্তত ভয়ে মন জুগিয়ে তো থাকতে হবে না। 24 ঘন্টায় কিছু কথা তো মুখ দিয়ে বের হবে। ভেবে দেখো তুমি। উজান, আমাকে একটু সময় দিতে হবে। অনেক ভাবনা চিন্তা আছে, এত চট জলদি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। উজান চাই উজান রঞ্জাবতীর এক জগৎ হোক, সেটা কি হতে পারে না? কি জানি, সময় লাগবে। নিজেকে একটু স্থির হতে হবে আগে। নাও না, যত খুশি সময় নাও। এত বছর যখন অপেক্ষা করে গেছি, আরও কিছুদিন পারবো। তবে একটা জিনিস শুধু মনে রেখো। কি বলো? আমাদের হাতের সময় কিন্তু সীমিত। তারপর এমন যেন না হয় আমাদের মধ্যে কোনো একজন কফির কাপ হাতে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভেবেই যাচ্ছে। কি ভাববে? তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। আবার রূপম, আসল তো মহিনের ঘোড়াগুলো। তা ঠিক। চলো এবার বের হই, সন্ধ্যের আগে ফিরতে হবে। চলো। 7 তলার বারান্দায় বসে ভদকা যতদিন না খাওয়া হচ্ছে, ততদিন অন্তত মেসেজে যোগাযোগ রেখো। রাখবো, প্রমিস। একটা পার্টিং হাগ হবে না? অনেক সাহসী হয়ে গেছো। কেন হব না? এই বয়সে তো যা যা ইচ্ছে হয় করে ফেলাই ভালো, তাই না? ঠিক বলেছ। এসো, তোমার ইচ্ছেই পূর্ণ হোক। ওরে বাস, তোমার চুলের গন্ধ তো বেশ মাদকতাময়। এটা আমার শ্যাম্পুর গন্ধ, বুদ্ধু। চলো, বাই বাই, ভালো থেকো। উপসংহার। কতদিন পর একটা কিছু লিখল উজান। বুঝতে পারছে না অবশ্য এটাকে আদৌ কোনো লেখা বলা যায় কি না। লেখা তো হারিয়েই গেছিল, লেখার কথা মনেও আসতো না, কোনো ইচ্ছেও জাগতো না। তাহলে আজ এলো কেন? ভেবেছিল একটা কবিতা বা একটা গল্প লিখতে পারবে, কিন্তু এটা কি হলো? না গল্প না কবিতা, শুধু যেন মুখোমুখি বসে থাকা, মুখোমুখি বসে নিজেদের উজাড় করে দেওয়া।
এত কথা কি বাস্তবে রঞ্জাবতীর সামনে বসে কোনো দিন বলতে পারত উজান? নিজের ওপরই সন্দেহ আছে উজানের। এইখানে কি সুন্দর অবলীলায় কত কথা হলো, কত গল্প, কত প্রলাপ। নিজেকে কিরকম ভারমুক্ত মনে হচ্ছে যেন। উজান মুখ তুলে ঝুল বারান্দার দিকে তাকায়। চাঁদটা আজ অকাতরে জ্যোৎস্না বিলিয়ে যাচ্ছে। আকাশের চাঁদটাকে এত কাছে লাগছে যেন মনে হচ্ছে হাত বাড়িয়েই এই ঘর থেকে ছোঁয়া যাবে। এই চাঁদটাই যত নষ্টের গোড়া। যদি সন্ধেবেলায় উজান ঝুল বারান্দায় না আসতো, এসে যদি চাঁদটাকে না দেখতো, চাঁদ দেখতে দেখতে যদি না মনে পড়তো আজ বসন্ত উৎসবের সন্ধ্যা, আর তার সাথে যদি না মনে পড়ে যেত অনেক অনেক দিন আগের শান্তিনিকেতনের এক বসন্ত উৎসবের রাতের কথা, এক অপার্থিব রমণীর কথা, যার পা নিজের করতলে তুলে নিয়ে ফু দিয়ে পায়ের পাতার উপরে লেগে থাকা আবির সরিয়ে দিয়ে নিজের ঠোঁটটি পায়ের পাতায় ছুঁয়ে এক সদ্য যুবক একটু জোরে বলে উঠেছিল, My bounty is as boundless as the sea, my love as deep. The more I give to thee, the more I have, for both are infinite. এই সময় সে নারী লজ্জায় রাঙা হয়ে বাধা দিতে গেছিল প্রথমে, কিন্তু তারপর মন্ত্রমুগ্ধ হয়ে গেছিল। তারপর গাছে সম্পূর্ণ হেলান দিয়ে নিজের দুহাত মেলে দিয়েছিল। আকাশের সব জ্যোৎস্না সেই মুহূর্তে সেই নারীর প্রসারিত দুই হাতে প্রবেশ করে তাকে আরও অপার্থিব করে তুলেছিল। কোনো শব্দ নেই, কোনো বাহ্যিক অলঙ্কার নেই। সেই যুবক এরপর নিজের ঠোঁটটি আরও চেপে ধরে পায়ের পাতায় এক গভীর চুম্বন এঁকে দিতে দিতে বেশ জোরেই বলে উঠেছিল, সরগরল খণ্ডনং মম শিরসীমণ্ডনম দেহি পদ পল্লব মুদারাম। সময় যেন সেখানেই থেমে গেছিল। পৃথিবী তার গতি থামিয়ে দিয়েছিল। পূর্ণিমার চাঁদ আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল। অনেক অনেক বৎসর আগে পৃথিবীর সব প্রেম নেমে এসেছিল শান্তিনিকেতনের গৌর প্রাঙ্গণে। সেই রাতে ভালোবাসা সত্য হয়েছিল। সেই রাতে কবির কবিতা প্রাণ পেয়েছিল। আজকের এই সন্ধেবেলার উজ্জ্বল চাঁদ উজানকে ফিরিয়ে নিয়ে গেছিল সেই যৌবনে। উজানকে নিয়ে গেছিল সেই বসন্ত পূর্ণিমা রাতের শান্তিনিকেতনে। তার সাথে সাথে মনে পড়ে গেছিল রঞ্জাবতীকে। সাততলার ঝুল বারান্দায় জ্যোৎস্নায় অবগাহন করতে করতে নিজেকে ধিক্কার দিতে থাকে উজান। কি করে সে এতদিন রঞ্জাবতীকে ভুলেছিল? কিছুদিন আগেও তো প্রায় প্রতি মুহূর্তে তার মনে পড়ত রঞ্জাবতীকে। কেন এতদিন মনে পড়েনি? ভাবতে ভাবতে উজানের মনে হলো, সত্যি তো, যেদিন থেকে ওর ভাবনায় চিন্তায় কবিতা আসা বন্ধ হয়েছে, কোনো লেখাই লিখতে পারছে না, সেদিন থেকে যেন রঞ্জাবতী হারিয়ে গেছে। এই কথাটা মাথায় আসতেই উজানের মনের মধ্যে যেন এক উদ্দামতা ফিরে এলো। উজান আর সুস্থির থাকতে পারল না। কোনো এক অজানা উত্তেজনায় ছুটে এসেছিল ঘরে। ল্যাপটপ অন করে লিখে ফেলল কত কিছু, এক অদেখা স্বপ্নের কথা। যেন মুখোমুখি বসে আছে উজান আর রঞ্জাবতী। কত কথা, জমে থাকা কথা, অপূর্ণ ইচ্ছের কথা তারা বলে ফেলল অতি অনায়াসে। সেটা হয়তো কোনো সাহিত্য হলো না, কিন্তু সত্য তো হলো, উজানের হৃদয়ের এক চরম সত্য। মোবাইলটা বেশ খানিকক্ষণ ধরে বাজছে। লেখা শেষ করে চাঁদ দেখতে দেখতে যেন উজান এতটাই ঘোরের মধ্যে ছিল যে প্রথমে খেয়াল করেনি যে মোবাইলের রিং বাজছে। বাজতে বাজতে মোবাইলটা থেমে যাওয়ার পর মনে হলো যেন কোথা থেকে যেন একঘেয়ে একটা শব্দ আসছিল। বাস্তবে ফিরে আসার সময়টুকুর মধ্যেই মোবাইল আবার বাজতে শুরু করলো। এবারে চটজলদি মোবাইলটা হাতে নিল। মেয়ের ফোন। তার মানে রাত 9টা বেজে গেল। প্রায় 2 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল। মেয়ে প্রতি রাতে এই সময় একবার ফোন করে, রুটিন ফোন, খুব বেশি কথা থাকে না। আজও তাই। ফোন শেষ করে ঝুল বারান্দায় এসে দাঁড়ালো উজান। এতক্ষণ বসে বসে কোমরটা টনটন করছে। একটু আড়মোড়া ভেঙে বাইরের দিকে তাকালো উজান। তারপর হাতের মোবাইল অন করে কন্ট্যাক্ট লিস্টে গিয়ে আর একবার খুঁজল। না, নেই। রঞ্জাবতীর নামে কোনো নাম্বার সেভ করে রাখা নেই, কোনো দিনই ছিল না। কিন্তু তাও রঞ্জাবতীর সাথে ওর আবার দেখা হয়ে যেত আচমকাই। প্রকৃতি ওদের দেখা করিয়েই দিত। 1 মাস 2 মাস, কখনো বা বছর ঘুরে যাওয়ার পর ব্যস্ত 8Bর রাস্তায়
অক্সফোর্ড বুক স্টোরের সামনে, কিংবা ঝিরঝির শ্রাবণ সন্ধ্যার সাদার্ন এভিনিউতে। কিন্তু সে তো 20 বছর আগের ঘটনা, কি তারও বেশি। তারপর তো কত ভরা জ্যোৎস্নার রাত গেছে, নিভু নিভু আবছায়া আলোর বিকেল বেলা, মেঘলা দুপুর কিংবা ধূপছায়া সন্ধেবেলা, কিন্তু দেখা আর হয়নি। উজান আর রঞ্জাবতীর সাক্ষাৎ হয়নি। রঞ্জাবতী উজানের জীবন থেকে একেবারে হারিয়ে গেছে। উজান নিজের বুকের পেসমেকারের স্পন্দন স্পর্শ করে। মনে হতে থাকে রঞ্জাবতীর সাথে উজানের আর কোনো দিন দেখা হবে না। উজানের সাথে ওর দেখা হওয়া সম্ভবও না। উজান চোখ বুজে সারা শরীরে জ্যোৎস্না মাখতে মাখতে রঞ্জাবতীর কথা মনে করার চেষ্টা করতে লাগলো। কিন্তু আগের ঘোর, আগের স্বপ্নীল আবহাওয়া অনেকটাই কেটে গেছে। উজান এখন বাস্তবের অনেক কাছাকাছি। এইখানে রঞ্জাবতী নেই, কোথাও নেই। তবে রঞ্জাবতী তো আছে, হয়তো খুব কাছে, নয়তো আর খানিকটা দূরে। উজানের কেন জানি না মনে হলো হতে পারে রঞ্জাবতী মুহূর্তে সারা শরীরে জ্যোৎস্না মেখে দাঁড়িয়ে আছে উজানের মতো। সে যেখানে আছে সেখানেও এখন ভরা জ্যোৎস্না। সে জ্যোৎস্নায় অবগাহন করতে করতে উজানের মতোই রঞ্জাবতী মনে করছে সেই অপার্থিব শান্তিনিকেতনের রাত, সেই মায়াবী জ্যোৎস্নায় ডুবে থাকা নিজেকে, আর তার সাথে উজানকেও। উজানের মনে হতে লাগলো নাই বা হলো দুজনের কোনো সাক্ষাৎ এই পৃথিবীতে, কিন্তু এই চাঁদের আলো, এই মায়াবী জ্যোৎস্না ওদের মধ্যে যোগসূত্র। চাঁদের আলোয় মাখামাখি হয়ে দুজন দুজনকে অনুভব করতে পারবে, হয়তো ভালোবাসতেও পারবে। এই ভাবনা এত ভালো লাগলো যে উজান এবার চোখ মেলে পূর্ণ দৃষ্টিতে চাঁদের মধ্যে রঞ্জাবতীর প্রতিচ্ছবি দেখার চেষ্টা করতে লাগলো। আজকের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।